সেমিস্টার 4 ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলার সাজেশনটি আমি আজ থেকে প্রায় 15-20 দিন আগে তোমাদের জন্য পোস্ট করেছিলাম। সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম কিভাবে বেছে বেছে অধ্যায়ভিত্তিক সব প্রশ্ন না পড়েও, সব অধ্যায় না পড়েও কিভাবে 40-এ 40 তুমি কমন পেতে পারো তার সাজেশন দিয়েছিলাম। অনেকেই সেই ভিডিওটা মিস করে গেছে, তাদের জন্য সেই ভিডিওটা আরও একবার দিচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা যারা এতদিন পড়েছো দেখে নাও কোনো প্রশ্ন মিস যায়নি। তো দেখো, সাজেশান বলাটা আমার ভুল এই কারণেই, তার কারণ প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ। বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র বলো, কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, সেখানে তো দেখছো কত কত প্রশ্ন, তার থেকে অনেক কম প্রশ্ন এবং তোমাদের এই ভিডিওতে বলে দেওয়া আছে কিভাবে সব অধ্যায় না পড়েও বেছে বেছে অধ্যায় পড়েও তুমি 40-এ 40 কমন পেতে পারো। তাই সেই ভিডিওটা আরও একবার তোমাদের সামনে আনলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো দেখতে লাগো ভিডিওটি। দেখো, সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4-এর বাংলা সাজেশনটা আগে বুঝিয়ে দেবো। তার আগে বুঝে নিতে হবে তোমাদের এই যে গল্প থেকে তোমাদের আসে 5 নম্বর, দুটো গল্প আছে, সেখান থেকে একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে কবিতা তোমাদের 3টে আছে, সেখান থেকে 2টি বড় প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। নাটক তোমাদের হচ্ছে নানা রঙের দিন, 2টি বড় প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে ডাকঘর, 4টি বড় প্রশ্ন আসবে, 2টির উত্তর করতে হবে। তারপরে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 2টি অধ্যায় রয়েছে, 2টি প্রশ্ন আসবে, একটির উত্তর করতে হবে। এবং রচনা তোমাদের 2 রকমের রচনা রয়েছে, একটির উত্তর করতে হবে 10 নম্বর। এবার একে একে বলবো। দেখো, প্রথমে বাংলা গল্প তোমাদের 2টো আছে, একটা হলুদ পোড়া আর একটা রয়েছে হারুন সালেমের মাসি। 2টি থেকেই একটি একটি করে 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তাই আমি এখানে বলে দিয়েছি যে কোনো একটি গল্প তোমাদের নিজেদের পছন্দ মতো তার প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। যার হলুদ পোড়া ভালো লাগে সে হলুদ পোড়া পড়বে, যার হারুন সালেমের মাসিটা ভালো মনে হয়েছে সে হারুন সালেমের মাসি পড়বে। আমি দুটো থেকেই আলাদা আলাদা সাজেশন দিচ্ছি। যারা অল্প পড়ে ভালো নম্বর পেতে চাও, যেহেতু প্রথম বছর তোমাদের এই পরীক্ষা হচ্ছে সেমিস্টার সিস্টেমে, সেক্ষেত্রে সাজেশনের পরিমাণটা একটু বেশি। তবুও ইউটিউবে অন্যান্য যে সকল স্যারেরা দিয়েছেন তাদের তুলনায় অনেক কম দেব। পাশাপাশি তোমাদের এই যে বলে দিচ্ছি, যে কোনো একটি তোমরা পড়বে, হয় হলুদ পোড়া পড়বে, নয় হারুন সালেমের মাসি পড়বে। যারা হলুদ পোড়া পড়বে তাদের জন্য যে প্রশ্নগুলো পড়তেই হবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে সাজেশানে যা দিয়েছি 40-এ 40 তোমরা কমন পাবে, একটিও মিস হবে না তোমাদের। প্রথম প্রশ্ন, গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, গ্রামের লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কি ছিল আলোচনা করো। সেকেন্ড যে প্রশ্নটি করতে হবে সেটা, হলুদ পোড়া গল্পে কুঞ্জ ওঝার চরিত্র আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। এই যে চরিত্রগুলো না, তোমরা যখন পড়বে চেষ্টা করবে পয়েন্ট ওয়াইজ লেখার জন্য, তাহলে নম্বরটা বেশি পাবে। আমরা যে পেইড পিডিএফের নোটস এনেছি সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, তোমরা এই চরিত্রগুলোও পয়েন্ট ওয়াইজ পাবে। 4 নম্বরের প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তার নিজের ভাষায় আলোচনা করো। তারপরে 5-এর প্রশ্ন, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ, লেখক এই কথা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন তা লেখো। 6-এর প্রশ্ন, তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল, বুড়ো ঘোষালকে, তার কথা যে নানা রকম প্রতিক্রিয়া হয়েছিল তা আলোচনা করো। 7-এর প্রশ্ন, বলাইখুড়ো আমায় খুন করেছে, বলাইখুড়োর পরিচয় দাও, গল্প ঘটনায় তার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। 2+3-এর প্রশ্ন। 8-এর প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, স্বীকারোক্তিটির মধ্যে দিয়ে কোন সত্য প্রতিষ্ঠিত হয়েছে। 9-এর প্রশ্ন, শান্তির আর এতটুকু সন্দেহ রইল না, কোন বিষয়ে সন্দেহের কথা বলা হয়েছে, এর প্রতিক্রিয়া কি হয়েছিল। 10-এর প্রশ্ন, মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে, কে কোথায় দৃশ্যটি দেখেছিল, প্রকৃত ঘটনাটি কী ছিল। 11-এর প্রশ্ন ইম্পর্টেন্ট, ব্যাখ্যাটা দেওয়া উচিত কুঞ্জগুণের, এ কথা কোন প্রসঙ্গে বলা হয়েছে, কুঞ্জগুণী কি কথা বলেছিল। 12-এর প্রশ্ন, কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না, বক্তা এই কথা কোন প্রসঙ্গে বলেছে, কুঞ্জ যা যা করেছিল তার বর্ণনা দাও। এই প্রশ্নগুলো তোমাদের হলুদ পোড়া থেকে পড়তেই হচ্ছে। যারা হারুন সালেমের মাসি পড়বে ভাবছো, তাদের জন্য সাজেশনগুলো দেখো। প্রথম, হারুন সালেমের মাসি গল্পে গৌরবী চরিত্রটি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটির পরিচয় দাও। 3-এর প্রশ্ন, কি ভয়ঙ্কর প্রতিহিংসা নিবারণের, কিছুইও ভোলে না, নিবারণের প্রতিহিংসার কারণ কি, কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল। 4-এর প্রশ্ন,
কি বিপদ, কি বিপদ, ওর নিজের বলতে কেউ নেই, কখন ওর মনে এই ভাবনা আসে, তার বিপদটা কেমন ছিল। 5 প্রশ্ন, বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। কেন গৌরবীর দুঃখ হলো, তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি ছিল। তারপর এই সময় গৌরবীর বড় কষ্ট হয়, ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর বড় কষ্ট হয় কেন, তার রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি। তারপরের প্রশ্ন 7 নম্বরের, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ, কার এমন কি কথা শুনে মনে হয়েছিল, এমন মনে হওয়ার কারণ কি ছিল আলোচনা করো। তারপর 8 প্রশ্ন, গৌরবীর মনে হলো এই তো স্বর্গ, গৌরবীর কখন এবং কখন এমন মনে হয়েছিল। তারপর 9 দাগের প্রশ্ন, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর, এই দুশ্চিন্তা কাকে নিয়ে, দুশ্চিন্তার কারণ আলোচনা করো। আর হারুন সালেমের মাসি থেকে লাস্ট যে প্রশ্নটা পড়তে হবে, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো, কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল, আগে কখন গৌরবীর এমন মনে হতো। এই ছিল গল্প, দুটি গল্প থেকে নিজের পছন্দ মতো একটি পড়লেই হবে। তারপরে চলে আসবো কবিতা। কবিতা তোমাদের 3টি রয়েছে, প্রার্থনা, তিমির হননের গান আর কেন এলো না। 3টি কবিতার মধ্যে যে কোনো 2টি কবিতা থেকে 2টি বড় প্রশ্ন আসবে, একটির উত্তর লিখতে হবে। তাই আমি লিখে দিয়েছি যে কোনো 2টি কবিতা, নিজের পছন্দ মতো যে কোনো 2টি কবিতা তোমরা পড়তে পারো। তবে যদি প্রার্থনাটা পড়ো না, প্রার্থনাটা তুলনামূলক সোজা আর অল্প প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে। তো যে কোনো 2টি কবিতা পড়বে, আমি 3টি কবিতা থেকেই সাজেশন দিচ্ছি। তবে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে শুধুমাত্র 2টি অধ্যায়ের ভালো করে বড় প্রশ্ন তৈরি করা। যেমন প্রথম প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, এ কথা কবি কোন প্রসঙ্গে বলেছেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, যার উত্তর 1, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, একটা লাইন, তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই লাইনটা। জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত জ্ঞান কি, কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়। বা প্রশ্ন এভাবেও দিতে পারে, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গলতলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। গৃহের প্রাচীর বলতে কি বোঝো, বসুধাকে, তা কিভাবে খণ্ড করে। সেকেন্ড প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। এটা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, ভারতের সেই স্বর্গে করো জাগরিত, এখানে কবি স্বর্গ বলতে কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো। 3 প্রশ্ন, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিতঃ, পিতঃ বলতে এখানে কার কথা বলা হয়েছে, কাকে কোথায় আঘাত করার কথা বলা হয়েছে। বা অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে, যার উত্তর একই, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিতঃ, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। পিতঃ সম্বোধন কবি কাকে করেছেন, কবি তাঁর কাছে কি প্রার্থনা করেছেন। 4 প্রশ্ন, প্রার্থনা কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় ব্যাখ্যা করো। 5 প্রশ্ন, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশপ্রীতি এবং ঈশ্বর ভক্তি কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। 6 প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালিরাশি, তুচ্ছ আচার বলতে কি বোঝানো হয়েছে, আর তুচ্ছ আচার কেন মরু বালুরাশির মতো। 7 প্রশ্ন, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। প্রার্থনা থেকে এই প্রশ্নগুলো পড়তে হবে। নেক্সট কবিতা তিমির হননের গান। প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা, কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন, নমুনা প্রশ্নপত্রের প্রশ্ন। 2 প্রশ্ন, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম হলে হাসি, সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন, কবি মন্তব্যটির মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন। 3 প্রশ্ন, আমার বেদনাহীন অন্তহীন বেদনার পথে, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন তারা বেদনাহীন অন্তহীন বেদনার পথে। 4 প্রশ্ন, শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, এখানে ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের বিমর্ষতার কারণ কি, তারা কি দেখে। 5 প্রশ্ন, মহানগরীর মৃগনাভি ভালোবাসি, কারা এই কথা বলেছে, এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে নিজের ভাষায় লেখো। 6 প্রশ্ন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী, কবির মনে এই সংশয়ের কারণ কি ছিল, এই বিষয়ে কবির বক্তব্য আলোচনা করো। 7 প্রশ্ন, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, এখানে কোন রীতির কথা বলা হয়েছে, কবি সেগুলি মৃতের চোখের মতো বলতে কি বুঝিয়েছেন। 8 প্রশ্ন, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, কাদের সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে, তাদের এরূপ হওয়ার কারণ কি। তারপরে কেন এলো না, খুব সুন্দর কবিতা, এটা খুব ইম্পর্টেন্টও,
তোমরা পড়তে পারো, যদি যারা মনে করছো এই কবিতাটা পড়তে চাও পড়তে পারো। তবে আমি যে বললাম যে কোনো দুটো কবিতা পড়বে। প্রথম প্রশ্ন, সেই মানুষ এখনো এলো না, কার এখন এ কথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? বা প্রশ্ন এভাবেও দিতে পারে, সেই মানুষ এখনো এলো না, কোন মানুষের কথা বলা হয়েছে, এখানে বক্তার কোন উপলব্ধি প্রকাশ পেয়েছে? দুয়ের প্রশ্ন, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে, তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। তিনের প্রশ্ন, মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে, মায়ের এই অবস্থার কারণ কি ছিল, তাকে যে অস্থির রূপে এই কবিতায় দেখা যায় নিজের ভাষায় লেখো। চারের প্রশ্ন, করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, কোন দিনের কথা বলা হয়েছে, করার গায়ে এভাবে খুন্তি নড়ার কারণ কি? পাঁচের প্রশ্ন, গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, ছেলেটি কেন কখন গলির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, ছেলেটির পরিণতি কি হয়েছিল? ছয়ের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন, ব্যাখ্যা করো। সাতের প্রশ্ন, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো, এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে কবি কোন ইঙ্গিত বহন করে, আলোচনা করো। আটের প্রশ্ন, বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগুলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, প্রশ্নোদ্ধৃত কাব্যাংশটির প্রসঙ্গ উল্লেখ করো, বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হলো। নয়ের প্রশ্ন, সারাটা দিন ছেলেটার নিচে নিচে বেরিয়েছে, ছেলেটার নিচে বেড়ানো ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের কবিতার পোর্শন। তারপরে নাটক, নানা রঙের দিন। নানা রঙের দিন থেকে দুটি 5 নম্বরের বড় প্রশ্ন আসবে, উত্তর করতে হবে একটির। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তোমাদের দেখাচ্ছি। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। সেকেন্ড, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তারপর তিনেরটা, আমাদের দিন ফুরিয়াছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ বিশ্লেষণ করো। চারের প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে, মেয়েটির বর্ণনা দাও, রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো। তারপর, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্য মশাই, কেউ জানে না, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান, তার চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে প্রম্পটার কালীনাথের কথা বলা হয়েছে, কালীনাথের চরিত্রটা তোমাদের পড়তে হবে। ছয়ের প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রিরের অপেক্ষা, বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে এই মন্তব্যের মধ্যে দিয়ে আলোচনা করো। সাতের প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক, আলোচনা করো। এই কোশ্চেনটা রিপিট, এটা তোমাদের করতে হবে না। নয়ের প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, বক্তাকে এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন, আলোচনা করো। 10এর প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই নাটকওয়ালাদের কর্তব্য। এইটাও রিপিট প্রশ্ন, এটাও করতে হবে না। তারপরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ নানা রঙের দিন থেকে তোমাদের মোট কটা প্রশ্ন দিলাম, মোট 9টা প্রশ্ন দিলাম। এই 9টার মধ্যেই তোমরা 2টো কমন পাবে, একটির উত্তর করতে হবে, এটা আমি বলছি। এখানে যা যা সাজেশন দেখাচ্ছি সম্পূর্ণটা তোমরা 100% কমন পাবে তোমাদের সেমিস্টার 4 পরীক্ষায়, এটা চ্যালেঞ্জ। তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে তোমাদের ডাকঘর, নাটক। এখান থেকে 4টি 5 নম্বর পড়তে হবে, তোমাদের 2টি আসবে। দেখো ডাকঘর অনেক বড় নাটক, কিন্তু সেখান থেকেও আমি বেছে বেছে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি। সম্ভাবনা আছে খুব ভালোভাবে যদি পড়ো এখান থেকে তোমরা 3-4টিও কমন পেতে পারো, তবে কমপক্ষে 2টি এখান থেকে কমন পাবেই, যেরকম দিয়েছি অল্প। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। নমুনা প্রশ্নপত্রের এটা প্রশ্ন। প্রথম, তোমার 2টি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি? 3এর প্রশ্ন, বড় হলে আমি রাজার ডাক হরকরা হব, এই ইচ্ছা বক্তা কখন এবং কেন প্রকাশ করেছিল? তারপর, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন, মন্তব্যটির তাৎপর্য লেখো। তারপর, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই, বক্তা কখনই উপলব্ধিতে পৌঁছেছে, আলোচনা করো। তারপর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। 7এরটা, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না, বক্তা কার সম্পর্কে এই কথা বলেছে এবং কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে, বিস্তারিত আলোচনা করো। 8এর, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, এ কথা কে কাকে উদ্দেশ্য করে বলেছে, মন্তব্যটি তাৎপর্য লেখো। 9এর প্রশ্ন,
শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। এই কথা বক্তা কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, তাঁর এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে আলোচনা করো। 10 প্রশ্ন, ডাকঘর নাটকে কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো তা নিজের ভাষায় আলোচনা করো। তারপর 11 প্রশ্ন, ডাকঘর নাটকে কবিরাজ অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। তারপর সে ভারী মস্ত কাজ, বক্তা ভারী মস্ত কাজ কোনটিকে বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি এর পরিপ্রেক্ষিতে কি জানিয়েছিল। 13 প্রশ্ন, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে তোমরা আরও একটি প্রশ্নও চাইলে দেখে যেতে পারো, আমি দিইনি, সেটা হচ্ছে ডাকঘর নাটকে দইওয়ালার যে গ্রামের চিত্র সেটাও চাইলে কিন্তু একবার দেখে যেতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা, ঠিক আছে। তারপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে আমি দুটো পার্ট, তোমাদের দুটো অধ্যায় রয়েছে, এক হচ্ছে চিত্রকলার ইতিহাস আর একটা হচ্ছে তোমাদের চলচ্চিত্রের ইতিহাস। আমি তোমাদের দুটো পার্ট থেকে সেপারেট করে সেম তোমাদের আর 7-8টা করে প্রশ্ন দিয়েছি। তোমরা কি করবে, নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পার্ট পড়বে। যদি মনে করো চিত্রকলার ইতিহাস পড়বে তাহলে ওটাই পড়ো, যদি মনে করো চলচ্চিত্রের ইতিহাস পড়বে সেটা পড়তে পারো। দুটি প্রশ্ন আসবে, একটির উত্তর পড়তে হবে। প্রথমে বাংলার চলচ্চিত্রের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি ঘুরিয়ে এরকমও দিতে পারে, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 2 প্রশ্ন, বাঙালির চিত্রকলা ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 3 প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, বা প্রশ্ন এভাবেও দিতে পারে, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, ঠিক আছে। তারপরের প্রশ্ন, বাঙালি চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি আলোচনা করো। তারপর বাঙালির চিত্রকলা ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপর বাঙালির চিত্রকলা ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, পাশাপাশি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটাও যদি মনে করো দেখে নিতে পারো। 6 প্রশ্ন, পট বলতে কি বোঝায়, এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর বাঙালির শিল্পচর্চার ইতিহাসে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই যে ঠাকুরবাড়ি যেটা আমি বলেছি, চিত্রকলার ইতিহাসে ঠাকুরবাড়ির অবদান, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। যদি এই অধ্যায় পড়ো তাহলে এই প্রশ্নগুলো পড়তে হবে, আর যদি মনে করো বাঙালির চলচ্চিত্রের ইতিহাস পড়বে কোন প্রশ্নগুলো পড়বে দেখো। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 2 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সংক্ষেপে আলোচনা করো। 5 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জগতে পরিচালক তরুণ মজুমদারের অবদান নিজের ভাষায় আলোচনা করো। 6 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। তারপর 7 প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 8 প্রশ্ন, তথ্যচিত্র বলতে কী বোঝো, বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখানো সকল প্রশ্ন উত্তর কিন্তু আমরা যে PDF দিয়েছি তার মধ্যে রয়েছে। ভিডিওটি যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম, বা আই বাটনেও দিয়ে রাখছি, দেখে নিতে পারো। প্রবন্ধ রচনা 2 প্রকার আছে। আমি তোমাদের এখানে তোমাদের অনুচ্ছেদ রচনা, তোমাদের মূলত যেটা প্রদত্ত তথ্য সূত্র অবলম্বনে যে জীবনী রচনা, এই রকম কয়েকজনের আমি জীবনীর জন্য তোমাদের দিয়ে রাখছি, যাদের ব্যাপারে, যাদের জন্ম মৃত্যু বা তাদের বিভিন্ন সাহিত্য কীর্তি তোমাদের জানতে হবে। তোমাদের এইখান থেকেই একটি রচনা আসবে। কি কি? বেগম রোকেয়া করবে, মহাশ্বেতা দেবী করবে, জীবনানন্দ দাশ করবে, মাইকেল মধুসূদন দত্ত করবে, সমরেশ বসু করবে, ঋত্বিক ঘটক করবে, নারায়ণ দেবনাথ করবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় করবে, স্বামী বিবেকানন্দ করবে, কাজী নজরুল ইসলাম করবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবে, সৈয়দ মুস্তাফা আলী করবে, সত্যজিৎ রায় করবে, প্রফুল্লচন্দ্র রায় করবে, আর নারায়ণ গঙ্গোপাধ্যায়। এইগুলো তোমাদের রচনায় করে রাখতে হচ্ছে। এই যে সাজেশানটা তোমাদের দেখালাম না, এই সাজেশান থেকে তোমাদের প্রত্যেকটা পার্ট যেরকমভাবে বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা বেছে বেছে অল্প পড়েও 100% কমন পেতে পারো, এটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত আবশ্যক জানা, জেনে বুঝে পড়া। যদি মনে হয় কোনো প্রশ্ন উত্তর জানো না বা কিভাবে লিখতে হবে, অবশ্যই আমরা এই ভিডিও ডেসক্রিপশানে গোটা সিলেবাসের যে নোটসের ভিডিও এনেছি তার লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। ছাত্রছাত্রীরা কমেন্ট করে জানিও তোমার প্রস্তুতি কেমন, তোমার কোন বিষয়ে সাজেশান লাগবে। আমি রচনার সাজেশান উত্তর সহ খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো।
ঠিক আছে। পাশাপাশি তোমাদের জন্য ইংরেজির রাইটিংয়ের সাজেশান ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, বাকি সাবজেক্টের সাজেশনও অত্যন্ত দ্রুত আসতে চলেছে, তাই অনুরোধ থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।